হ্যালো এভরিওয়ান, আমরা শৈবাল ও ছত্রাকের আজকে পর্ব 6 অর্থাৎ আজকে আমরা লাইকেন অংশটা থেকে জানবো। আমরা শৈবাল পড়েছি, ছত্রাকের বিস্তারিত পড়েছি, তবে লাইকেন কি জিনিস, লাইকেনটা কি, লাইকেন নিয়ে এলাবোরেট কি কি জানতে হবে সব কিছু আজকে আলোচনা করা হবে। তো সবাই আমরা আজকের ক্লাসে লাইকেন নিয়ে শিখবো। তবে এটা আগে বলে নিই, লাইকেন সচরাচর বিগত 19 সাল পর্যন্ত খুব একটা সৃজনশীল আসতে দেখা যায় না, বাট এমসিকিউ আসার মতো একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এবং লাইকেনের এক দুইটা জায়গা আছে যেটা সৃজনশীল আসার মতো। তো আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নেই। তো চলো আমরা লাইকেন কি আমাদের আজকের এই পুরো টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, দেখো প্রথমত লাইকেন লাইকেন জিনিসটা হচ্ছে যে একটা শৈবাল ও ছত্রাক, আমরা যে পড়লাম শৈবাল ছত্রাক, এই শৈবাল ও ছত্রাকের একটা সহাবস্থান। আচ্ছা, কি বলে এটাকে? লাইকেন হচ্ছে ভাইয়া শৈবাল শৈবাল ও ছত্রাকের শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। সহাবস্থান, ওকে, সহাবস্থান যেখানে একে অন্যকে উপকৃত করে, যেখানে একে অন্যকে উপকৃত করে। ঠিক আছে, কি বলছে দেখো, শৈবাল ও ছত্রাকের সহাবস্থান যেখানে একে অন্যকে উপকৃত করে। তার মানে শৈবাল ছত্রাকের উপকার করবে, ছত্রাক শৈবালের উপকার করবে, এইভাবে দুইজনের যে একটা সহাবস্থান, এটাকে বলা হয় কি? লাইকেন। এটাকে কি বলা হয়? লাইকেন। লাইকেন জিনিসটা কি বোঝা গেল? লাইকেন জিনিসটা হচ্ছে যে দুইজনের সহাবস্থান, দুইজনের কি বলতো এটা? সহাবস্থান। তার মানে এই যেখানে একে অন্যকে উপকৃত করবে, তুমি আমাকে বেনিফিট করবা, আমি তোমাকে বেনিফিট করব, এইটাকে বলে সহাবস্থান। ওকে, লাইকেন। এখন এই যে লাইকেনের কথা আমরা বলি, এই লাইকেন যেখানে একে অন্যকে উপকার করবে, একটা শৈবাল থাকবে, ছত্রাক থাকবে, তারা দুইজন মিলে, এখানে শৈবালের অবদান কতটুকু জানো? এখানে শৈবাল থাকে কতটুকু? শৈবাল থাকে মাত্র 5 থেকে 10%, বাকি পুরোটাই কিন্তু এখানে ছত্রাক মেইনলি। তাহলে শৈবালের অবদানটা কতটুকু? এই যে লাইকেন একটা গঠন, শৈবাল ছত্রাক মিলে একটা গঠন, এইখানে শৈবালের অবদান হচ্ছে তোমার 5 থেকে 10%। ঠিক আছে, 5 থেকে 10%। এখন এই লাইকেনকে একটা বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। কেন? কারণ এটা সব জায়গায় জন্মাতে পারে, মরুতে বলো, পানিতে বলো, নর্মাল মাটিতে বলো, পাহাড়ি পর্বত, পাথর, যেখানে ইচ্ছা বলো, এই লাইকেন লাইকেনটা সব জায়গায় জন্মাতে পারে। এরা তো শৈবাল ছত্রাক মিলে থাকে, তো এরা সব জায়গায় জন্মাতে পারে। এজন্য যেহেতু এরা সব জায়গায় জন্মাতে পারে, এদেরকে বলা হয় বিশ্বজনীন উদ্ভিদ। বিশ্বজনীন উদ্ভিদ বলা হয় ওকে। কি বলা হয়? বিশ্বজনীন উদ্ভিদ। কেন? কারণ ও সব জায়গায় জন্মাইতে পারে, ও সব জায়গায় জন্মাইতে পারে। ঠিক আছে, ও সব জায়গায় জন্মাতে পারবে, পাথরে, মরুভূমিতে, পানিতে, ওর কোনো একটা পর্বত, পাহাড় পর্বতে নিয়ে যাও সেখানে, সমতল ভূমিতে নিয়ে যাও সেখানে, কাঠের উপরে জন্মাইতে পারবে, বিভিন্ন জায়গায় দেয়ালের উপরে জন্মাইতে পারবে। তো এগুলো হচ্ছে লাইকেনের অবস্থান। এজন্য যেহেতু সব জায়গায় জন্মাতে পারে, এজন্য আমরা ওকে বিশ্বজনীন উদ্ভিদ বলে থাকি। ওকে, এবার আসো লাইকেনের বৈশিষ্ট্য নিয়ে। লাইকেনের বৈশিষ্ট্য কি কি আসলে ওর বৈশিষ্ট্য? আসো, তো আমি দেখি যে নাম্বার 1, প্রথম যে বৈশিষ্ট্যটা আসে, দ্বৈত সংগঠন। দ্বৈত সংগঠন তার মানে কি বলতো? দ্বৈত সংগঠন তার মানে ওর এখানে দুইটা, মানে শৈবাল প্লাস ছত্রাক দুইজন থাকে, তাই না? কয়জন থাকে বলতো? ওর এখানে দুইজন, শৈবাল প্লাস ছত্রাক থাকে। শৈবাল প্লাস ছত্রাক এখানে দেখা যায়। তাহলে এই যে শৈবাল প্লাস ছত্রাক ওর এখানে দেখা যায়, তাহলে এটা কি? একটা দ্বৈত সংগঠন। এটা কি? দ্বৈত সংগঠন, মানে দুই রকমের গঠন এখানে থাকবে। এরপরে আসো থ্যালয়েড এবং চ্যাপ্টা। ও দেখতে কেমন? চ্যাপ্টা হবে এবং থ্যালয়েড, অর্থাৎ তোমার হচ্ছে মূল, কাণ্ড, পাতা এসব কিছু নাই, মূল, কাণ্ড ও পাতা নেই। তাহলে এটাকে এই জন্য কি বলা হয়? থ্যালয়েড বলা হয়। কি বলা হয়? থ্যালয়েড বলা হয়। তাহলে থ্যালয়েড, চ্যাপ্টা, এই কথাগুলো বলছে। অধিকাংশই ধূসর বর্ণের, ওদের ম্যাক্সিমাম কি কালার? ধূসর বর্ণের এটা থাকে। তাহলে অধিকাংশই কি? ব্ল্যান্ড, কোনো কালার ওইভাবে বোঝা যায় না, ধূসর বর্ণের।
স্বভোজী, স্বভোজী খেয়াল করো, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, নিজে খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে? স্বভোজী নিজের খাদ্য নিজে তৈরি করবে। ওকে, এটা একটা পয়েন্ট গেল। হ্যাঁ, তাহলে আমরা দেখলাম ও থাইলয়েড, মানে সরি থ্যালয়েড, চ্যাপ্টা হয়, একটু ধূসর বর্ণের হয়, মানে কালারটা ধূসর রঙের হয়। এরপরে হচ্ছে স্বভোজী, নিজের খাবার নিজেই তৈরি করতে পারে। আবার কি জনন আর রাইজাইন। এখন আসো ওর জনন কারা করে? ওর ভিতরে অযৌন যৌন দুইটাই হয়। কি হয়? যৌন প্লাস অযৌন দুইটাই ঘটে, দুইভাবেই সে জনন করতে পারে। যৌন প্লাস অযৌন দুইভাবেই করতে পারে, ঠিক আছে? এখন এই যে সে দুইভাবে জনন করতে পারে, এর মধ্যে এই যৌন জননটা শুধুমাত্র ছত্রাক করতে পারে। এটা কে করতে পারে? ওদের যৌন জননটা, এই লাইকেনের মধ্যে যে যৌন জননটা হবে সেটা শুধুমাত্র ছত্রাক করে, শুধু ছত্রাক করতে পারে। শৈবাল যৌন জননটা করতে পারে না। শৈবাল অযৌন জননে অংশ নেয়, কিন্তু যৌন জননে লাইকেনের যে যৌন জনন অংশটা হবে সেটা করে কে? সেটা করে হচ্ছে শুধুমাত্র ছত্রাক। শুধুমাত্র ছত্রাক এই যৌন জননটা করতে পারে। আচ্ছা, এরপরে কি আসছে বলছে রাইজাইন, ওদের তো মূল নাই। এখন ও পানি শোষণ করবে কি দিয়ে? তাহলে ওদের এই লাইকেনের নিচে এরকম চিকন এরকম রাইজাইন থাকে, ঠিক আছে? এগুলাকে বলে কি? রাইজাইন। এই যে রাইজাইন থাকে নিচের দিকে, এই রাইজাইন দিয়ে সে কি করে? পানি শোষণ করে। এটা দিয়ে সে কি করে? তা তো পানি লাগবে, তাই না? লাইকেনে তো মাটি থেকে পানিটা শোষণ করবে কিভাবে? এই রাইজাইন দিয়ে পানি শোষণ করে, রাইজাইন দিয়ে। তাহলে ওদের দেখো বিশেষ ধরনের এই যে এক ধরনের মূলের মতো যেটা কাজ করে সেটাকে বলা হয় রাইজাইন। সেটা কি বলা হয়? রাইজাইন। এই রাইজাইন দিয়ে সে কি করবে? পানিটাকে নিচ থেকে শোষণ করতে পারবে। তো এগুলো হচ্ছে লাইকেনের বেসিক কিছু বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা কি? লাইকেনের বেসিক কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, তো আমরা বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবো, একটু এগুলা মানে এমসিকিউতে তোমাদের আসতে পারে যে রাইজাইন কোথায় থাকে, জনন কি ধরনের জনন হতে পারে, এগুলো। এখন লাইকেন আর মানে লাইকেনে কি শৈবাল আর ছত্রাক মিলে থাকে একসাথে। তো এইটাকে কি বলে? মিথজীবিতা, তাই না? দুজন দুজনকে উপকার করে, দুজনে দুজনের কাছ থেকে উপকৃত হয়। তো ভালো। তো এখানে দেখো এই যে দুজনের যে উপকারে, দেখুন এই লাইকেনে কি বলছে? লাইকেনে বলছে যে শৈবাল কিভাবে উপকৃত হয়, যেভাবে উপকৃত পায়। কি ও শৈবালের লাভটা কি? দেখো প্রথম কথা, ও আশ্রয় দিতে, মানে শৈবাল কি পাচ্ছে? আশ্রয়। ও ছত্রাকে আশ্রয় নেয়। ছত্রাকের দেহে কি নিতে পারে? সে আশ্রয় নিতে পারে, থাকতে পারে। তাহলে থাকার জায়গাটা পাচ্ছে। শৈবাল কি লাভ পাচ্ছে? দেখো নাম্বার 1, ও আশ্রয় নিতে পারে। নাম্বার 2, ও এই ছত্রাক পানি আর লবণ, তাহলে ও কি করতে? ছত্রাক থেকে লবণ নিতে পারে। ছত্রাক পানিটাকে শোষণ করলো, ও এই শৈবাল কি করলো? সেই পানিটাকে নিয়ে ও খাদ্য তৈরি করলো। ছত্রাক থেকে সে পানি নিতে পারে, সব কিছু নিতে পারবে। তাহলে শৈবালের প্যারা হইতেছে না, শৈবাল ছত্রাক থেকে পানি লবণ যা নেওয়া নিতে পারছে। এই যে ওকে কি দেয়? ছত্রাক ওকে যখন ঘিরে রাখে, ছত্রাক ওকে একটা নিরাপত্তা দেয়। ছত্রাক ওকে কি দেয়? নিরাপত্তা দেয়, ঠিক আছে? ছত্রাক ওকে নিরাপত্তা দেয় যে ভাই তুমি আমার কাছে শেল্টার থাকো, তুমি ভালো থাকো, সেফলি থাকো। ওকে, তো এই নিরাপত্তাটা কে দেয়? ছত্রাক ওকে দেয়। তাহলে শৈবাল দেখো কি পাচ্ছে? থাকার জায়গা পাচ্ছে, আশ্রয় পাচ্ছে। শৈবাল এখান থেকে কি পায়? ওর থেকে পানি নিতে পারতেছে, তাই না? ছত্রাক থেকে পানি নিতেছে, এবং ছত্রাক যেহেতু ওকে থাকতে দিতেছে, তার মানে ছত্রাকই তাকে নিরাপত্তা, অন্যান্য উদ্ভিদ বা প্রাণী থেকে ওকে সুরক্ষিত রাখবে, ওকে নিরাপত্তা দিবে। এবং 4 নাম্বার পয়েন্ট ইম্পর্টেন্ট, কার্বন ডাই অক্সাইড প্রাপ্তি। ও কি করে? এই যে কার্বন ডাই অক্সাইড, ছত্রাক কি করে? ছত্রাক থেকে সে কার্বন ডাই অক্সাইড নেয়, ছত্রাক থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ। এই কার্বন ডাই অক্সাইডটা কি ছত্রাক যখন ছাড়ে, তো শৈবাল সেটা নেয়, নিয়ে সে কি করে? এই কার্বন ডাই অক্সাইড নিয়ে সে সালোক সংশ্লেষণ করে। সে কি করবে? সে সালোক সংশ্লেষণ করবে। সে কি করে? সালোক সংশ্লেষণ করে। দ্যাটস ইট। ওকে, সে কি করে? সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ করে। ওকে, দ্যাটস ইট। এবার আসো লাইকেনে ছত্রাক যেভাবে উপকৃত হয়। কি বলছে? লাইকেনে ছত্রাক যেভাবে উপকৃত হয় সেটা আমরা একটু দেখব। নাম্বার 1, খাদ্য গ্রহণ। 2, বর্জ্য অপসারণ। নাম্বার 1, খাদ্য গ্রহণ। লাইকেনে
ছত্রাক কিভাবে উপকৃত হচ্ছে দেখো, খাদ্য গ্রহণ। ছত্রাক কি করবে? খাবার নিবে, নিবে না? নিবে তো। তাহলে দেখো, খাদ্য গ্রহণ। 2 বর্জ্য অপসারণ। আচ্ছা, প্রথম পয়েন্টে যদি আমরা আসি, প্রথম পয়েন্টটাতে আলোচনা করি খাদ্য গ্রহণ। ছত্রাক কি পাচ্ছে? শৈবাল খাবার তৈরি করে, শৈবালের তৈরি খাবার, শৈবালের তৈরি খাদ্য ছত্রাক গ্রহণ করে। ছত্রাক কি করে? এটাকে গ্রহণ করে। তাহলে ছত্রাকের লাভ, কারণ ছত্রাক তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাহলে ও শৈবাল থেকে খাবারটাকে নেয়, শৈবাল থেকে খাবার নেয়, তার মানে পুরো খাবারটা নির্ভর করতেছে ওর। আচ্ছা, বর্জ্য অপসারণ। যেমন ছত্রাকের বর্জ্যটাকে কে নিয়ে নেয়? শৈবাল নিয়ে নেয়, তাহলে এতে ওর লাভ, ওর বর্জ্যটা নিয়ে গেল। তাহলে ছত্রাকের বর্জ্য, ঠিক দেখো, ছত্রাকের বর্জ্য কে নিয়ে নেয়? শৈবাল গ্রহণ করে, শৈবাল গ্রহণ। তার মানে এতে করে ছত্রাকের, দেখো ছত্রাকের কি লাভ? ছত্রাক তোমার বর্জ্যটাকে যদি কেউ নিয়ে নেয়, তোমার লাভ না? তোমার দেহটা পরিষ্কার হয়ে গেল, তোমার দেহ পরিষ্কার, কারণ তোমার বর্জ্যটাকে নিয়ে নিচ্ছে। সো সেম জিনিসটা এখানে, যে ছত্রাকের বর্জ্যটা শৈবাল নিয়ে নেয়, নিয়ে সেটা দিয়ে খাবার তৈরি করতে সাহায্য করে, এগুলোতে করে। ঠিক আছে? হ্যাঁ, তো এইটা হচ্ছে ওর উপকার। তাহলে ছত্রাক এখানে মূল মেইন যে জিনিসটা, ও নিজের খাবার পাচ্ছে, ও মানে এখানে আসলে এদের এই সম্পর্কটাতে, হ্যাঁ এদের এই সম্পর্কটাতে বলা হয় যে মানে ছত্রাক এখানে বেশি লাভ করে। এই যে ওদের সম্পর্কটাতে ছত্রাক খাবার, ছত্রাক যতটুক না দেয় তার থেকে বেশি পুরা ওর সারা দিনের খাবার, সারা জীবনের খাবারটাও শৈবালের উপরে নির্ভর করতেছে। চিন্তা করো কত বড় একটা ব্যাপার, নাহলে কিন্তু খাবার পাবে না, তাই না? ও শৈবালের উপরে পুরাটা নির্ভর করতেছে এবং ওর বর্জ্য নিয়ে নিচ্ছে শৈবাল। তো বলা হয় যে এই জায়গায় এই সম্পর্কটাকে একটা নাম দিছে বিজ্ঞানীরা, এটাকে বলে হ্যালোটিজম। কি বলছে? হ্যালোটিজম। হ্যালোটিজম অর্থটা কি? হ্যাঁ, হ্যালোটিজম অর্থ কি জানো? হ্যালোটিজম অর্থ হচ্ছে, এখানে যেটা বলতে চাচ্ছে যে হ্যালোটিজম অর্থাৎ এখানে ছত্রাক বেশি উপকৃত হয়, ছত্রাক বেশি উপকৃত, এবং ছত্রাক বেশি উপকৃত প্লাস ও আংশিক পরজীবীর মতো আচরণ করে। পরজীবী মানে ও আরেকজনের উপরে নির্ভর করতেছে, নিজে যতটুক না করবে। মানে আমি করতেছি কি, ধরো আমি একজনের সাথে বন্ধুত্ব করলাম, দুইজন বেস্ট ফ্রেন্ড, এখন দুইজন বেস্ট ফ্রেন্ড ঠিক আছে, কিন্তু আমি চিন্তা করলাম ওর থেকে যেমনে একটু সিস্টেম করা যায়, বুঝছো? আমি চিন্তা করলাম কি, আমি চিন্তা করলাম যে ওর থেকে কিভাবে একটু সিস্টেমবাজি করা যায়, এটা আমি চিন্তা করলাম। এই জিনিসটাকে বলে কি? এই জিনিসটাকে বলে হ্যালোটিজম। যে তুমি কি করলা, আরেকজন থেকে আংশিকভাবে তুমি ওর উপরে নির্ভর করলা, তাহলে আংশিক পরজীবিতা, আংশিক পরজীবিতা। ওকে, তাহলে ছত্রাক এখানে বেশি উপকৃত হয় এবং ওর আংশিক পরজীবিতা, তার মানে ও ম্যাক্সিমাম জিনিসটা, মানে আমি আমার বন্ধুর সাথে থাকলাম, এখন আমি আমার বন্ধুর থেকে বেশি লাভ নিতেছি, মানে আমি পুরোপুরি আমার জীবনের সবকিছু ওর উপরে নির্ভর করতেছি, যে ভাই তুই যা করবি তা, তুই খাইতে দিলে খাবো, তুই যা পড়তে দিবি পড়বো, এই ব্যাপারটা এরকম। তাহলে এইটাকে বলে হ্যালোটিজম। তাহলে এই সম্পর্কটাকে বলা হচ্ছে কি, এখানে ওদের সম্পর্কটাকে বলা হয় অনেক সময় হ্যালোটিজমের তুলনা করা হচ্ছে, হ্যালোটিজম। ওকে, আচ্ছা এবার আসো, আমরা যদি বলি যে বাস্তুস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণীবিভাগ, মানে লাইকেন বিভিন্ন জায়গায় জন্মাতে পারে। এগুলো এমসিকিউ, এগুলা তোমার জাস্ট রিডিং দিবা, এখানে এত মুখস্থ করার কিছু নাই, মানে এত বুঝাবুঝির তেমন কোনো জিনিস নাই, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো বাস্তুস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণীবিভাগ মানে কোথায় থাকে, যেমন কর্টিকোলাস বলছে, কর্টিকোলাস কি? কর্টিকোলাস হচ্ছে এরা গাছের বাকলে থাকবে। কোথায় থাকবে? বাকলে যদি লাইকেন জন্মায় এটা বলে কর্টিকোলাস। বাকল কর্টিকোলাস। আচ্ছা, টেরিকোলাস, খেয়াল করো, টেরিকোলাস এটা কি উষ্ণ আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায়, মাটিতে আর্দ্র মানে একটু স্যাঁতস্যাঁতে মাটি আছে এরকম জায়গায় টেরিকোলাস বলে। সেক্সিকোলাস শীত প্রধান অঞ্চলে পাথর বা শিলাখণ্ডে, তাহলে পাথরে হইলে, হ্যাঁ পাথরের গায়ে যদি কোনো জিনিস জন্মায় তাহলে এটাকে বলে সেক্সিকোলাস। আচ্ছা, লিগনিকোলাস, আসো, এরা সরাসরি ভেজা কাঠের উপরে জন্মায়। লিগনিকোলাস কোথায় জন্মায়? লিগনিকোলাস সরাসরি ভেজা কাঠের উপরে, সরাসরি ভেজা কাঠের উপরে জন্মালে এটাকে আমরা লিগনিকোলাস বলি।
অমনিকোলাস, এটা বিভিন্ন যে কোনো জায়গায়, অমনি মানে যে কোনো জায়গায়, এটা মাটিতে হইতে পারে, পাথর হইতে পারে, গাছে হইতে পারে, যে কোনো জায়গায় এই শৈবালগুলা যে কোনো জায়গায় জন্মাইতে পারে, যে কোনো মাধ্যমে জন্মাইতে পারে। তাহলে পাথরে জন্মাইলে কি স্যাক্সিকোলাস, হুম। আর যদি তোমার এই যে ভেজা কাঠে জন্মায় লিগনিকোলাস, হ্যাঁ মনে রাখবা কাঠে কি থাকে, লিগনিন থাকে, কাঠের লিগনিন থাকে, তাহলে লিগনিকোলাস এভাবে। আচ্ছা, ফলিকোলাস, ফলি, ফ ফ দেখো ফার্ন বা সপুষ্পক উদ্ভিদের পাতা, কি বলছে, ফলিকোলাস, ফলি, ফলি, ফ ফার্ন, ফার্ন মানে পাতা, ফার্নের পাতা, এগুলোতে পাতার মধ্যে যদি লাইকেন জন্মায় এটাকে আমরা বলি কি, ফলিকোলাস, ফলিকোলাস। ঠিক আছে, ওকে, মনে থাকবে এটা আমাদের। ওকে ফাইন। তাহলে আমরা এই যে বাস্তুস্থানের উপরে ভিত্তি করে আমরা কিন্তু এক ধরনের এই যে শৈবালগুলোকে ভাগ করলাম, যে ভেজা কাঠে, পাথরে জন্মাইলে, মাটিতে জন্মাইলে কি হবে, বা ধরো গাছের বাকলে জন্মাইলে কি হবে, এগুলো নিয়ে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম, রাইট? ওকে, তো এখন দেখো গঠনগত ভিত্তিতে আমরা লাইকেনের শ্রেণী বিভাগটা যদি করি, গঠনগত মানে দেখতে কেমন হবে, এইটার উপরে আমরা লাইকেনকে, তো নামগুলা জাস্ট এদের উদাহরণগুলো এত কিছু পড়বা না, এগুলো উদাহরণ কিছু লাগে না, জাস্ট নামগুলো একটু হালকা আইডিয়া রাখবা, এটাই হচ্ছে তোমাদের এখানে কাজ। যেমন ক্রাস্টোজ লাইকেন, এটা কেমন একটু, এটা না একটু চ্যাপ্টা হবে, ক্রাস্টোজ লাইকেন কি চ্যাপ্টা, হ্যাঁ, এবং এটা যে কোনো বস্তুর সাথে, ধরো এইটার সাথে এমনি লেগে থাকবে, ক্রাস্টোজ এভাবে লেগে থাকবে, ক্রাস্ট, ক্রাস্ট মানে হচ্ছে যে কোনো পৃষ্ঠের সাথে লেগে থাকা। তো এই যে ক্রাস্টেসিও, এটা হচ্ছে চ্যাপ্টা, এটা কেমন চ্যাপ্টা, ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, এবং লেগে থাকে, পোষকের সাথে লেগে থাকে, বুঝছো, এরকম বলছে, পোষকের সাথে লেগে থাকে। ওকে, এটা এটা হচ্ছে কি, ক্রাস্টোস। ওকে, ক্রাস্টোস একটু চ্যাপ্টা থাকবে। আচ্ছা, ফোলিওজ লাইকেন, ফোলিওজ, ফোলিও, ফোলিও মানে কি মনে রাখবে, পাতা। তাহলে এই ফোলিওজ লাইকেন দেখতে কিসের মতো, এটা বিষমপৃষ্ঠ পাতার মতো, বিষমপৃষ্ঠ পাতা মানে অসমান পাতা, একটা অংশ উঁচু নিচু এরকম থাকে, খাঁচ কাটা থাকে, উঁচু নিচু এরকম থাকে, এইটাকে বলে ফোলিওজ লাইকেন। তাহলে বিষমপৃষ্ঠ পাতার মতো যেটা দেখতে, এটাকে আমরা বলি ফোলিওজ লাইকেন। ঠিক আছে, তার মানে ওর উপরের অংশ কিছু কিছু কাটা খাঁচ কাটা এরকম দেখায়, এটাকে আমরা কি বলি, ফোলিওজ লাইকেন। ফ্রুটিকোজ লাইকেন, খেয়াল করো, ফ্রুটিকোজ লাইকেন গুলা কেমন একটু, তোমার এরা হচ্ছে চ্যাপ্টা বা দণ্ডের মতো, অধিক শাখা প্রশাখা যুক্ত। এরা কেমন, অধিক শাখা প্রশাখা যুক্ত, অধিক শাখা প্রশাখা, অধিক শাখা প্রশাখা যুক্ত একটা লাইকেন। এটা কি, অধিক শাখা প্রশাখা এরকম ছড়ায় ছিটায় থাকে, অধিক শাখা প্রশাখা যুক্ত একটা লাইকেন হচ্ছে ফ্রুটিকোজ লাইকেন, অধিক শাখা প্রশাখা যুক্ত লাইকেন, অধিক শাখা ছড়ানো ছিটানো আছে। ওকে, আচ্ছা, লেপ্রোজ লাইকেন, এরপরে আসো লেপ্রোজ, লেপ্রোজ লাইকেন, লেপ্রোজ লাইকেন কি, লেপ্রোজ লাইকেন হচ্ছে সরলতম, সরলতম, আর এইটাতে মনে রাখবা ওরা ঝুলে থাকে, সারাক্ষণ ঝুলে থাকে, এরা একটু শাখা প্রশাখা তো চিকন চিকন লম্বা লম্বা, এরা একটু ঝুলে থাকে, এই ফ্রুটিকোজ লাইকেন গুলো সারাক্ষণ ঝুলে থাকে ম্যাক্সিমাম। এরা হচ্ছে সরলতম, সরলতম প্রকৃতির, এটা কিসের, সরলতম প্রকৃতির, হ্যাঁ, সরলতম প্রকৃতির, এটা লেপ্রোজ লাইকেন। সূত্রাকার লাইকেন, সুতার মতো দেখতে, সুতার মতো, সুতার মতো গঠন, সুতার মতো গঠন, সুতার মতো গঠন, এটাকে বলে কি, এটাকে বলে লাইকেন। ওকে, সূত্রাকার লাইকেন, তাহলে সুতার মতো গঠন, একটু চিকন লম্বা এরকম গঠন হবে এটাকে। ওকে ফাইন। লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে আমার ছত্রাকটা কেমন, সেটা কোন ছত্রাক, অ্যাসকোলাইকেন, বেসিডিওলাইকেন। যেমন যদি এই লাইকেনের যে ছত্রাক, ছত্রাক যদি কি বলছে দেখো, ছত্রাক যদি অ্যাসকোমাইসিটিস, খেয়াল করো, অ্যাসকো কোন শ্রেণীর হবে, অ্যাসকোমাইসিটিস, মাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক হলে, কিসের, অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক হলে এটাকে আমরা বলি অ্যাসকোলাইকেন। কি বলা হয়, অ্যাসকোলাইকেন। অ্যাসকোলাইকেন মানে হচ্ছে ও ছত্রাকটা অ্যাসকোমাইসিটিস শ্রেণীর
ছত্রাক, অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। আর ব্যাসিডিও লাইকেন ছত্রাক যদি ব্যাসিডিওমাইসিটিস ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক হয় তাহলে এটা ব্যাসিডিও লাইকেন। কি বলা হয় তাহলে এটা কি? ব্যাসিডিও লাইকেন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যদি অ্যাস্কোলাইকেন কখন বলবো? অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর হলে, আর ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর হলে ব্যাসিডিও লাইকেন। ঠিক আছে, এই মানে ছত্রাকটা কোন শ্রেণীর সেটার উপরে ভিত্তি করে আমরা ভাগটা করতে পারি। এখন যেটা আসে আমাদের লাইকেনের গঠন, দেখো লাইকেনের অন্তর্গঠন, এই ছবিটা, এটার ছবিটা আমরা একটু দেখব যে লাইকেনের অন্তর্গঠনে কি কি পার্ট আছে, কিভাবে থাকে। ওকে, তো প্রথমত আমরা একটু এভাবে দেই, দেখো লাইকেনের নিচ থেকে আমরা আঁকবো, নিচ থেকে উপরের দিকে যাব আর কি। হ্যাঁ, এটা কি দিতেছি? এটা হচ্ছে নিম্ন কর্টেক্স। ঠিক আছে, এটা কি? নিম্ন কর্টেক্স। আচ্ছা, আমরা লেবেলিং গুলো আসবো। এই নিম্ন কর্টেক্সের একদম নিচে এখানে কি থাকে? রাইজাইন। ওকে, তাহলে এটাতে কি থাকে? রাইজাইন। এটাতে থাকে রাইজাইন। এটা কি? এটা হচ্ছে নিম্ন কর্টেক্স। এটা কি? নিম্ন কর্টেক্স। ওকে, ফাইন। এরপরে আসো, এখান থেকে কি থাকে? এরকম একটা লেয়ার থাকবে, এই যেরকম পেঁচানো। এরকম ধরো পেঁচানো, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে হাইফির লেয়ার। এগুলো কি? হাইফির লেয়ার। ঠিক আছে, মানে ছত্রাকের লেয়ার বলে এগুলাকে, এই যে এরকম পেঁচানো। আচ্ছা, তো এই অঞ্চলটাকে বলা হয় মেডুলা। এটা কি বলে? মেডুলা। ঠিক আছে, এটা কি বলে? মেডুলা। আচ্ছা, মেডুলা, ফাইন। এর সাথে এই জায়গাগুলোতে কি থাকে? আচ্ছা, তো এইখানে এই মেডুলার উপরের দিকে এরকম শৈবাল থাকে, এই জায়গাটাতে শৈবাল থাকে। দেখো এটাতে কি থাকে? শৈবাল। শৈবাল থাকে এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গাটাতে কি থাকবে? শৈবাল থাকবে। তো এই জন্য এই লেয়ারটাকে কি বলে? এই লেয়ারটাকে বলে শৈবাল স্তর। তাহলে আমরা যে বললাম যে এই যে দেখো, এটা হচ্ছে নিম্ন কর্টেক্স, মনে করো বেসমেন্ট, একদম ভিত্তি। এর উপরে এই যে মেডুলা, এটাতে ছত্রাক থাকে, ফাইন। এর উপরে এটাতে কি থাকে? শৈবাল স্তর থাকবে, যেখানে শৈবালগুলা থাকবে। আর শৈবালের উপর দিয়ে এখানে কি থাকবে? শৈবালের উপর দিয়ে এখানে থাকে হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। এই যে এটা কি? ঊর্ধ্ব কর্টেক্স। ঠিক আছে, এটাকে কি বলে? ঊর্ধ্ব কর্টেক্স। শৈবাল স্তর, মেডুলা, ঊর্ধ্ব কর্টেক্স। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গিয়ে তোমার ব্যাপার ঊর্ধ্ব কর্টেক্স। এখানেও ছত্রাকের বিভিন্ন অংশগুলো থাকে। ঠিক আছে, এই জায়গাটাতে ছত্রাকের। এরপরে এইখানে শৈবাল স্তর, এখানে শুধু শৈবাল থাকবে।
এখানে শুধু শৈবাল থাকে, শৈবালটা এই জায়গাটায় অবস্থান করে। এগুলো হচ্ছে মেডুলার, এই জায়গাগুলো হচ্ছে ছত্রাকের যে শাখা প্রশাখা, হাইফি বলে ছত্রাকের। আর এই নিচেরটা হচ্ছে নিম্ন কর্টেক্স। এই চারটা অংশ নিয়ে তোমার হচ্ছে লাইকেনের গঠনটা গঠিত। আর একদম নিচে এটা হচ্ছে নিম্ন কর্টেক্সের নিচে এগুলো রাইজাইন। রাইজাইনের কাজ কি? নর্মাল পানি শোষণ করে, এটা তো আমরা পড়েছি। রাইজাইনের কাজ কি? এখান থেকে পানি শোষণ করে, যে নিচ থেকে এসে পানিটা নেয়। তো এই হচ্ছে শৈবালের একটা গঠন। তোমার এই বেসিক স্ট্রাকচারটা মনে রাখতে হবে, ঠিক আছে? এইটুকু ছবি জানতে পারলে এটা মাঝে মাঝে সিকিউতে দিতেও পারে, তখন তুমি ছবিটা আঁকবা। আর বেসিক্যালি এমসিকিউ এর জন্য যদি বলি, তাহলে এই নামগুলো জানা লাগবে তোমাদেরকে, নামগুলো জানলেই হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই জায়গাগুলো বুঝে গেছি। এখন আমাদের জানা লাগবে লাইকেনের জনন। তো লাইকেনের জনন কি? দেখো, লাইকেনের জনন না, লাইকেন সবভাবেই হইতে পারে। মজার ব্যাপার, লাইকেন সবভাবেই হতে পারে। দেখো, অঙ্গজ, কি বলছি? অঙ্গজ জনন হতে পারে, অযৌন জনন হতে পারে। অযৌন জনন আবার যৌন জননও হয়। মানে জাস্ট এগুলোর আইডিয়া রাখবা, নামগুলা কিছু জিনিস শিখে নাও। অঙ্গজ জনন, যেমন অঙ্গজ জনন কিভাবে হইতে পারে? সে খণ্ডায়ন, তার অংশ দেহের কোনো একটা খণ্ড থেকে নতুন লাইকেন হইতে পারে। তার দেহের কোনো একটা খণ্ড থেকে নতুন একটা লাইকেন তৈরি হতে পারে, এটা একটা খণ্ডায়ন। 2, তার ক্রম মৃত্যু ও পচন, মানে সে যখন মরে যাবে, মরে পচে গেল, সেখান থেকে আবার ওই পচা অংশটা থেকে নতুন লাইকেন হতে পারে। পচা অংশটা থেকেই তার নতুন করে আবার, ধরো একটা মাটিতে সে পচে গেছে, ওই জায়গা থেকে সে নতুন আবার লাইকেন জন্ম নিতে পারে। তাহলে এটাও কি তার অঙ্গজ জন্ম? বুঝতে পারছো কেমন? মানে মরে গিয়েও নাকি সে আবার প্রজনন করতে পারে, এটা আবার কি অদ্ভুত! এটাই। তাহলে তার দেহের খণ্ড থেকে হতে পারে, আবার সে তার মৃত্যু ও পচনের পরে যে অংশ, সেখান থেকে আবার নতুন লাইকেন জন্মাইতে পারে। এটা গেল একটা। এখন অযৌন জনন আসো। অযৌন জনন দুই ভাবে হয়, দুইটা জিনিস। একটা হচ্ছে সোরেডিয়া, আর একটা হচ্ছে ইসিডিয়া। এই দুই ধরনের স্পোর, সোরেডিয়া ও ইসিডিয়া, এই দুই ধরনের স্পোর হচ্ছে তোমার ব্যাপার। আচ্ছা, তো এই যে সোরেডিয়া ইসিডিয়া কি বলতো? এরা তো দুজনই স্পোর, সোরেডিয়া হচ্ছে ধরো একটা শৈবালকে ঘিরে ছত্রাকের একটা স্পোর। কি বলছি? হ্যাঁ, যেটা বাতাসে তোমার কি করে, বাতাসে ছড়ায় এবং একটা পরিবেশ পাইলে সেখানে জন্মায় যাবে। তো এইটা হচ্ছে শৈবাল ঘিরে ছত্রাকের স্পোর। শৈবালকে ঘিরে ছত্রাকের একটা স্পোর, এরকম একটা গঠন, এটা বলে সোরেডিয়া। এই স্পোরটা কি, যে কোনো জায়গায় মানে অনুকূল পরিবেশ পেলে, ঠিকঠাক পরিবেশ পেলে সেখান থেকে নতুন লাইকেন তৈরি করবে। এটা হচ্ছে সোরেডিয়া। আর ইসিডিয়া হচ্ছে এই যে লাইকেনের ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত স্পোর। ঠিক আছে, ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত একটা স্পোর, এটাকে বলা হয় ইসিডিয়া। এটাকে কি বলা হয়? ইসিডিয়া, ঊর্ধ্ব কর্টেক্স দ্বারা আবৃত স্পোর, ইসিডিয়া। এটা ওকে, ইসিডিয়া ক্লিয়ার? এটা ওকে, ফাইন, আমরা এটা বুঝলাম। সোরেডিয়া, ইসিডিয়া দুটাই বুঝলাম। এখন আসো যৌন জনন। যৌন জননে কি? যৌন জননে সহজ কথা ভাই, ওদের পুং গ্যামেট হবে, স্ত্রী গ্যামেট হবে, এগুলাই তো। হ্যাঁ, মানে যৌন জনন কি? একটা থেকে পুং গ্যামেট তৈরি হবে, একটা থেকে তোমার স্ত্রী গ্যামেট তৈরি হবে। তো যৌন জননে ওর যেটা পুং জননাঙ্গ, সেটাকে কি বলা হয়? স্পার্মাগোনিয়াম। কি বলা হয়? স্পার্মাগোনিয়াম, ঠিক আছে। আর যেটা স্ত্রী জননাঙ্গ, যেটা থেকে স্ত্রী গ্যামেট তৈরি হবে, যেটা থেকে তৈরি হয়, সেটাকে বলা হয় কার্পাগোনিয়াম। এগুলো এমসিকিউ তে জেনে রাখবা খালি, কার্পাগোনিয়াম, ঠিক আছে। তাহলে এটা স্পার্মাগোনিয়াম, কার্পাগোনিয়াম, তাহলে যৌন জননে
পুরুষেই স্পার্মাগোনিয়াম, পুরুষ জননাঙ্গটাকে স্পার্মাগোনিয়াম, আর স্ত্রী জননাঙ্গটাকে আমরা কি বলি? কার্পাগোনিয়াম, কার্পাগোনিয়াম। আচ্ছা, এখন আসি আমরা লাইকেনের গুরুত্ব। এইটা সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গাতেই কাজে আসতে পারে তোমাদের, সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গাতে। যেমন দেখো প্রথম পয়েন্টটা মরুজ ক্রমাগমন। তো এই যে লাইকেন, দেখো লাইকেন এমন উদ্ভিদ, এটা মরুতে জন্মায়, মরুতেও জন্মাইতে পারে, সব জায়গায় বললাম না। লাইকেন হচ্ছে বিশ্বজনীন, যে কোনো জায়গায় লাইকেন জন্মাতে পারে। তাহলে মরুতে জন্মাতে পারবে, মরুতে জন্মাতে পারে, মরুতে জন্মাতে পারে। ওকে, ক্লিয়ার। মরুজ ক্রমাগমন, তাহলে মরুতে জন্মাতে পারে, এটা একটা। এবং ওইখানে থেকে ও হিউমাস তৈরি করে। কি তৈরি করে? হিউমাস, হিউমাস তৈরি, হিউমাস তৈরি করে। এই হিউমাস যে মাটিটা, মাটিতে যে হিউমাস আছে, এই হিউমাসটা, হ্যাঁ দেখো মাটিতে যে হিউমাস আছে, এই হিউমাসটাই কি তোমার হচ্ছে এখান থেকে তৈরি হবে। তাহলে এই যে দেখো মরুতে জন্মাতে পারে, এরপরে হচ্ছে হিউমাস তৈরি করে, হিউমাস, এই জিনিসটা হিউমাস, হিউমাস তৈরি করবে, মরুতে জন্মাবে, এই জিনিসগুলোকেই বলা হয় মরুজ ক্রমাগমন। মানুষের খাদ্য হিসেবে লাইকেনিন তৈরি হয়। মানুষের খাদ্য হিসেবে কি তৈরি হয়? লাইকেনিন। মানুষের খাদ্য হিসেবে কি তৈরি হয়? লাইকেনিন তৈরি হয়। এই যে মানে লাইকেনিন থাকে ওদের মধ্যে, এটা কি এক ধরনের শর্করা, এটা কি এক ধরনের শর্করা। তাহলে এই লাইকেনিন শর্করা লাইকেন থেকে পাওয়া যায়, তাহলে এটা খাবারের জন্য, মানুষের খাবারের জন্য ভালো, এক ধরনের শর্করা পাচ্ছে। তাহলে শর্করা পাচ্ছে। ওইদিকে মরুজ ক্রমাগমনে আমরা বললাম যে মরুদ উদ্ভিদে ওইখানে এই যে লাইকেনটা যখন মরে যায় তখন এখানে হিউমাস হয়, তখন ওদের মাটিগুলাতে হিউমাস সমৃদ্ধ হয়, মাটিতে পুষ্টি জন্মায়, সেখান থেকে তোমার হচ্ছে ওদের জন্য এগুলা মানে ভালো, তাই না? মাটিটা উর্বর হয়। তো এই জিনিসটা হিউমাস যুক্ত মাটি। ওকে, তো এরপরে আসো পশুর খাদ্য। দেখো যেমন বলা হচ্ছে এই যে হরিণের খাবার রেইনডিয়ার মস, এটা কি? এই যে রেইনডিয়ার মস, এটাকে বলে ক্ল্যাডোনিয়া রেঞ্জিফেরানা, এই লাইকেনটা এটা কি হরিণের খাবার। তাহলে দেখো পশুর খাবার হিসেবে লাইকেন কিন্তু থাকে, হরিণের খাদ্য। এটা কি? হরিণের খাদ্য। এই যে রেইনডিয়ার মস বলে, ক্ল্যাডোনিয়া যেটা বৈজ্ঞানিক নাম ক্ল্যাডোনিয়া রেঞ্জিফেরানা, ক্ল্যাডোনিয়াটা মনে রাখবে, এটা হচ্ছে পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক হিসেবে খেয়াল করো, অ্যান্টিবায়োটিক হিসেবে উসনিক অ্যাসিড পাওয়া যায়। লাইকেন থেকে আমরা এক ধরনের উপাদান পাই, এটাকে বলা হচ্ছে উসনিক অ্যাসিড, যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, এই ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছি, এই যে উসনিক অ্যাসিড এটাও পাওয়া যায়। দেখো লাইকেন থেকে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিকের উপাদান পেলাম, উসনিক অ্যাসিড। এটা কি করে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। টিউমার রোগে, টিউমার বিরোধী, টিউমারকে প্রতিরোধ করে এমন উপাদান দেখো উষ্ণ এবং ইভোসিন। উষ্ণ এবং ইভোসিন এই যে দুইটা ক্রিম, এই দুইটা হচ্ছে ক্রিম, এরা হচ্ছে তোমার টিউমার প্রতিরোধী, টিউমারের বিরুদ্ধে কাজ করে। টিউমার জন্মায় না মানুষের ব্রেইন, অনেক রকমের ব্রেইনের টিউমার, পাকস্থলীতে টিউমার, টিউমার প্রতিরোধী, টিউমার প্রতিরোধী, টিউমার প্রতিরোধী, উষ্ণ এন্ড ইভোসিন। হৃদরোগ, হৃদরোগ হচ্ছে রোসেলা মন্টেগনি, রোসেলা মন্টেগনি, এটা হচ্ছে এরিথ্রিন। কি গঠন করে বলতো? এরিথ্রিন গঠন করে। তো এই যে এরিথ্রিন, এই এরিথ্রিন অ্যানজাইনা রোগে, অ্যানজাইনা রোগে, এরিথ্রিনটা কি বলতো? অ্যানজাইনা রোগে এটাকে দেখা যায়, অ্যানজাইনা। তাহলে রোসেলা মন্টেগনি, এরিথ্রিন, এরাইথ্রিন এই জিনিসটা করে, রোসেলা মন্টেগনি, এরাইথ্রিন, যেটা কিনা অ্যানজাইনা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, অ্যানজাইনা রোগের চিকিৎসায় এটা ব্যবহৃত হয়। এরপরে আসো বিভিন্ন রোগে, জলাতঙ্ক, হুপিং কাশি, এগুলোর কথা বলছে, জলাতঙ্ক, হুপিং কাশি। এই যে জলাতঙ্কতে কোন শৈবাল ব্যবহৃত হয় বলতো? জলাতঙ্ক, এটা হচ্ছে পেলটিগেরা, পেলটিগেরা, পেলটিগেরা। ঠিক আছে, যক্ষা, সেট্রারিয়া আইল্যান্ডিকা, সেট্রারিয়া আইল্যান্ডিকা, আইল্যান্ডিকা। হুপিং কাশি, হুপিং কাশি এটা হচ্ছে আমরা বলি ক্ল্যাডোনিয়া। ওকে,
তাহলে এই যে দেখো এক এক রোগের চিকিৎসায় আমরা এক একটা ব্যবহার করি। অ্যানজাইনা মানে বুকে ব্যথা, ওইখানে আবার রসেলা, রসেলা হৃদরোগে রসেলা র। আচ্ছা, বিভিন্ন রোগে যেমন দেখো জলাতঙ্কতে পেল্টিকেরা, এটা মনে রাখতে পারো, জলপাই পাই পেল্টিকেরা প। আচ্ছা, তারপরে হচ্ছে হুপিং কাশি, এটাতে মনে রাখি আমি হুক। এই যে কাশি ক আছে না, এটা তো দেখো ক, ক্ল্যাডোনিয়া ক, কাশিতে ক, ক্ল্যাডোনিয়া, ঠিক আছে, কাশিতে ক্ল্যাডোনিয়া। যক্ষাটা মনে রেখে দিবা সেট্রারিয়া আইল্যান্ডিকা, হ্যাঁ, সেট্রারিয়া মনে রাখলেই হবে। আচ্ছা, উদ্ভিদ রোগের ক্ষেত্রে চিন্তা করো, উদ্ভিদের কোন রোগ নিরাময়ে আমরা লাইকেন থেকে উপাদান পেতে পারি। মানে লাইকেনের একটা উপাদান যেমন বলা হয় সোডিয়াম উসনেট, খেয়াল করো সোডিয়াম উসনেট, এটা কোন রোগে, টমেটোর যে ক্যাঙ্কার রোগ হয়, টমেটোর রোগে এই সোডিয়াম উসনেট জিনিসটা ব্যবহার করা হয়। তাহলে দেখো আমরা এই যে বিভিন্ন টমেটোর রোগে, তারপরে তামাকের রোগে, বিভিন্ন রোগে কিন্তু আমরা উদ্ভিদ থেকে, বিভিন্ন লাইকেনের থেকে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি, বিভিন্ন ঔষধ যেগুলো উদ্ভিদের রোগ নিরাময়ে ব্যবহার করা হয়। তাহলে যেমন এখানে সোডিয়াম উসনেট, এটা হচ্ছে টমেটো রোগে ব্যবহার করা হয়, ঠিক আছে, টমেটো রোগে ব্যবহার করা হয়। ওকে, এটা গেল। তাহলে আমরা মোটামুটি এখানে পয়েন্টগুলো একদম ক্লিয়ার হয়ে গেলাম। এই জায়গায় যে ব্যবহারগুলো কি কি, কয় রকমের পয়েন্ট আছে, কি কি ব্যবহার হতে পারে, এই সব বিস্তারিত। এখন পরিবেশ দূষণে নির্দেশক হিসেবে লাইকেন। দেখুন লাইকেন, এই যে লাইকেন ও পানি ও বায়ুর সাথে দ্রুত সংস্পর্শ করে, বায়ুর সাথে দ্রুত সংস্পর্শ করে, মানে যে কোনো কিছু ও গ্রহণ করে নিতে পারবে, যে কোনো কিছু ও দ্রুত গ্রহণ করবে। মনে করো বাতাসে একটা দূষিত পদার্থ আছে, বাতাসে মনে করো হচ্ছে যে তোমার সালফার ডাইঅক্সাইড আছে, হেভি মেটাল বা তেজস্ক্রিয় কোনো রশ্মি আছে, সেটা দ্রুত গ্রহণ করবে, ঠিক আছে। তাহলে এই যে বায়ু থেকে সে কি করবে, বায়ু থেকে সে বিভিন্ন ধাতু তারপরে তোমার হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তাহলে বায়ু থেকে সে বিভিন্ন ধাতু, তারপর তেজস্ক্রিয় মৌল গ্রহণ করতে পারে। এগুলোকে গ্রহণ করলে তার কি হবে, মৃত্যু ঘটে। এগুলোকে গ্রহণ করার ফলে তার কি ঘটে বলতো, মৃত্যু ঘটে, হ্যাঁ, সে মারা যায়। বায়ু থেকে এগুলো গ্রহণ করার পরে তার কি হয়, তার মৃত্যু হয়, সে মারা যায়। এটা হচ্ছে রিয়েলিটি, সে তার মৃত্যু হয়। তো এই জিনিসটাই তোমার হচ্ছে যে আলটিমেটলি কি দেখো, এটা পরিবেশ দূষণে নির্দেশক হিসেবে এটা কাজ করে, পরিবেশ দূষণের নির্দেশক হিসেবে এটা কি করে, কাজ করে, তাই না। এটা মৃত্যু ঘটায় দিল, দেখছো, বায়ু থেকে ধাতু, তেজস্ক্রিয় মৌল এগুলো গ্রহণ করার পরে তার মৃত্যু, কিছু করার নাই, মারা গেছে। এই তো এই জন্য দেখো লাইকেন দ্রুত, মানে পরিবেশ দূষণ হলে এই যে মৃত্যু, তার মানে যেখানে বায়ু দূষণ, খেয়াল করো, যেখানে বায়ু দূষণ সেখানে লাইকেন কম, তার মানে লাইকেন যেখানে কম, তার মানে বোঝা যাবে সেখানে বায়ু দূষণ বেশি হয়, সেখানে বায়ু দূষণ বেশি হচ্ছে। এজন্য বলা হয় পরিবেশ দূষণের নির্দেশক, মানে বায়ু বলো, পানি বলো, সবকিছুই তো লাইকেন দ্রুত গ্রহণ করতে পারে। তাহলে যেখানেই বিষাক্ত উপাদান থাকবে, ধরো পানিতে বিষাক্ত উপাদান, সেখানে লাইকেন কম হবে। বায়ুতে যদি বিষাক্ত উপাদান থাকে তাহলে ওইখানে লাইকেন কম হবে। তাহলে যেখানে লাইকেন কম সেখানে বায়ু দূষিত, সহজ কথা আমার, বুঝছো, সেখানে বায়ুটা কেমন হবে, দূষিত, সেখানে বায়ু দূষিত। যেখানে লাইকেন কম সেখানে বায়ুটা কি হবে, দূষিত। ওকে, তাহলে আমরা এই তথ্যটা, এটা আমাদের অনেক সময় সৃজনশীলের খ নাম্বার প্রশ্নে এটা দেয় যে পরিবেশ দূষণে নির্দেশক হিসেবে লাইকেন কেন, তখন এইভাবে ব্যাখ্যা করবা যে লাইকেন পানি, বাতাস সবকিছু থেকে দ্রুত উপাদান গ্রহণ করতে পারে। যেমন বাতাস থেকে সে হেভি মেটাল, সালফার ডাইঅক্সাইড, হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে ধাতু, সালফার ডাইঅক্সাইড, তেজস্ক্রিয় মৌল এগুলো গ্রহণ করতে পারে, ফলে তার মৃত্যু হয়। তার মানে যেখানে আমরা দেখবো যে বায়ু দূষণ বেশি, সেখানে লাইকেন মারা যাবে, লাইকেনের অনুপস্থিতি, মানে উপস্থিতি কম থাকবে। তো এতটুকু, এইভাবে এই জন্য আমরা বুঝতে পারি যে লাইকেন কম থাকা মানে সেই অঞ্চলটা বায়ু দূষিত। এবার আসো লাইকেনের পরিবেশীয় গুরুত্ব। লাইকেন পরিবেশে কি গুরুত্ব রাখে, আসলে পরিবেশে কেন লাইকেন দরকার, ভালো দিকটা কি,
যেমন এই যে দেখো পাথর থেকে মাটি, এগুলো জাস্ট রিডিং, একটু মাঝে মাঝে জেনে রাখলা আর কি বেসিকটা। বইয়ের আনাচে কানাচে বেসিক ক্লাসের উপর মানে মেইন কাজটা কি, বইয়ের আনাচে কানাচে তুমি যেন সবকিছু জানতে পারো, ঠিক আছে এটা। আচ্ছা, তো দেখো এখানে পাথর থেকে মাটি, পাথর থেকে মাটি লাইকেন কিভাবে করে, যেমন এই যে লাইকেন থেকে দেখো, ধরো লাইকেন থেকে কি বের হয়, লাইকেন থেকে কার্বন ডাই অক্সাইড, ধরো এই যে নির্গত কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কি হয়, এটা কার্বনিক অ্যাসিড তৈরি করে, এই কার্বনিক অ্যাসিড তৈরি করে, তাই না? এই কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড কি করে জানো, এটা পাথরকে, পাথর ভেঙে সে মাটিতে পরিণত করে, পাথর ভেঙে সে কি করে, মাটি পরিণত করে, মাটিতে পরিণত করে দেয়, মানে পাথরটাকে আস্তে আস্তে গুঁড়ো করে দেয়, গুঁড়ো করে এটা মাটির সাথে মিশায় মাটিকে উর্বর করতে থাকে। তাহলে এই যে পাথর থেকে আস্তে আস্তে এই যে লাইকেন কি করে, পাথরটাকে ভেঙে ভেঙে ক্ষয় করে 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 পাথর থেকে এটাকে, পাথরের উপাদানগুলোকে মাটির সাথে মিশায় ফেলে। তাহলে এইটা একটা পয়েন্ট, তাই না? এরপর যেমন দেখো নাইট্রোজেন সংবন্ধন, যেমন নস্ট্রোক, অ্যানাবেইনা, এই যে কিছু নীলাভ সবুজ শৈবাল, নস্ট্রোক, অ্যানাবেইনা, এরা কি করে, এরা যে মাটিতে নাইট্রোজেন যুক্ত করে, নাইট্রোজেন মাটিতে, নাইট্রোজেন বাতাসের নাইট্রোজেনকে মাটিতে যুক্ত করে, মাটিতে নাইট্রোজেন যুক্ত করে, এইটা হচ্ছে এদের কাজ। তাহলে এইটাও একটা ভালো, লাইকেন এই কাজটাও করতে পারে, মাটিতে নাইট্রোজেনটাকে যুক্ত করে, কারণ নাইট্রোজেনের উপাদানগুলো ভালো, যে অ্যামিন, নাইট্রেট, হ্যাঁ, এই যে নাইট্রোজেন যুক্ত করে সে কি করে, অ্যামিন বানায়, নাইট্রেট, নাইট্রাইট বানায়, এই যে এই উপাদানগুলো বানায়, এগুলা কি তার জন্য ভালো, তাই না? ওকে, তারপরে এই যে লাইকেন যেই মাটিতে থাকবে, মানে যেখানে লাইকেন থাকবে সেখানে হিউমাস সমৃদ্ধ, হিউমাস মানে পুষ্টি সমৃদ্ধ, সহজ কথা হিউমাস মাটি। তাহলে এই যে লাইকেন কি করে, পানি ধারণ ক্ষমতা বাড়ায়, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। কিভাবে? এই যে হিউমাস সমৃদ্ধ মাটি, হিউমাস মাটি ওর পানি ধারণ ক্ষমতা বেশি, হিউমাস মাটি পানি ধারণ বেশি করে, বেশি পানি রাখতে পারে, হিউমাস যুক্ত মাটিগুলা নর্মাল মাটি থেকে হিউমাস মাটি বেশি পানিটাকে ধরে রাখতে পারে। তাহলে এই যে মাটির পানির ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করে, কারণ এই যে লাইকেনগুলো যখন মরে যাবে, পচে যাবে, তখন ওরা হিউমাস হয়ে সারের মতো, মানে মাটির সাথে একটা সার মনে হবে যে একটা আলাদা মাটি তৈরি করে। তো এই মাটিটা, হিউমাস যুক্ত মাটিটা পানি ধরে রাখতে পারে, তো এটাও একটা ভালো দিক। তাহলে এই যে পরিবেশে দেখো পাথর থেকে মাটি করতেছে, মাটিতে নাইট্রোজেন যুক্ত করতেছে, এগুলা পাহাড়কে সুন্দর করে, এই জিনিসটা। হ্যাঁ, এই যে বিভিন্ন জায়গায় পাহাড়ের অনেক আমরা দেখি বিভিন্ন দেশে, আর এই পাহাড়টা কি দেখতে সুন্দর, এই পাহাড়ের যে সৌন্দর্যের পিছনে কিন্তু ওইখানে লাইকেন আছে, পাহাড়ে কিন্তু প্রচুর এরকম ছোট ছোট লাইকেন গুলো থাকে, তো দূর থেকে দেখলে মনে হয় কি সবুজে ঘেরা, কি সুন্দর পাহাড়, আসলে ওগুলো লাইকেন। তাহলে এই যে লাইকেন কিন্তু পাহাড়ের দৃষ্টি সুন্দর করে, দৃষ্টিনন্দন করে, তাই না? এগুলোও করে যে পাহাড়টাকে সুন্দর রাখে। এবং লাইকেন তো আমরা একটু আগেও পড়লাম পরিবেশ দূষণের মানে তোমার হচ্ছে যে আমরা বলি যে নির্দেশক হিসেবে কাজ করে, তাই না? পরিবেশ দূষণ হচ্ছে কিনা, পরিবেশ দূষণ বেশি হওয়া মানে সেখানে লাইকেন জন্মাবে না, মরে যাবে, বুঝছো? তাহলে এইভাবে পরিবেশের অনেকভাবে কিন্তু লাইকেন উপকার করে থাকে, আমরা দেখলাম। তো এইগুলো হচ্ছে জাস্ট একটু তোমরা বুঝে যাও যে লাইকেনের অপকারী দিক আছে কিনা, লাইকেনের খারাপ দিক কি, ভালো দিক কি। হ্যাঁ, অপকারী দিক কিছু আছে, যেমন অনেক কিছুর ক্ষতি করে, যেমন দেয়ালে উঠলে দেয়ালের ক্ষতি, তারপরে বিভিন্ন ধরো মার্বেলের বিভিন্ন জিনিস থাকে না, ওগুলোর ক্ষতি করে। লাইকেন যেই গাছে জন্মাবে সেই গাছের আবার অনেক ক্ষতি করে, তাই ক্ষতিকর দিকও আছে। লাইকেন যেখানে থাকে সেই জায়গাটার ক্ষতি করে, ধরো পাথরে জন্মাইলো, পাথরের তুমি একটা মূর্তি বানাইলা, এই মূর্তিতে পাথর, এইখানে লাইকেন জন্মাইলো, তাই লাইকেন কি করলো, মূর্তিটাকে নষ্ট করে দিতে পারে। তো এগুলো হচ্ছে কিছু কিছু খারাপ দিক, এবং কিছু লাইকেন আছে বিষাক্ত, তো এগুলো তুমি গ্রহণ করাইলা, এগুলো পশু খাইলো বা মানুষ খাইলো মারা যেতে পারে। তো এগুলা কিছু খারাপ দিকও থাকে, তো ভালো খারাপ মিলাই সব। তবে ভালো দিকগুলো আমরা আগে মেইনলি পড়ছি, ভালো দিকগুলো আমাদের জানা দরকার, যে কোথায় কোন রোগে কিভাবে, এগুলো আমাদের একদম মনে করি, আমি মনে করি এইচএসসি থেকে শুরু করে একদম অ্যাডমিশন পর্যন্ত তোমার এই এমসিকিউ, এর বাইরে তোমার কিছু লাগবে না, যা যা এমসিকিউ ভাইয়া পড়াই দিছে। সৃজনশীল আসলে ওইগুলো থেকেই আসবে, লাইকেনের থেকে যদি সৃজনশীল আসে, আমি বললাম কখনো আমি ওভাবে দেখি নাই, যদি আসে তাহলে তোমাদের এই যে লাইকেনের গুরুত্বটা আসতে পারে, লাইকেনের গুরুত্ব এবং মানে লাইকেনের এই যে উপকারিতা আমরা যে পয়েন্ট পয়েন্ট করে শিখলাম, এটা আসতে পারে। আর হচ্ছে তোমাদের যদি আরেকটা আসে লাইকেনের মানে শৈবাল ও ছত্রাক কিভাবে উপকার পায় একজন আরেকজনের, ওই যে আমরা বললাম শৈবাল কি কি উপকার পায়, ছত্রাক কি কি উপকার পায়, ছত্রাক খাবার পাচ্ছে, ওর বর্জ্যটাকে অপসারণ করানো যাচ্ছে,
তাহলে এই যে ওদের কি উপকার, ওই জায়গাটাও সিকিউতে আসতে পারে, যদি আসে এই জায়গাগুলো থেকে কমনলি আসবে। সো দ্যাটস অল অ্যাবাউট আজকের মতো। তোমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা ভাইয়ার এই 6টা পর্বের মাধ্যমে তোমরা ক্লিয়ার হইতে পারছো এবং ইনশাল্লাহ তোমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না, আমি আশা রাখি। আল্লাহ হাফিজ।